আর্মির মধ্যে, এই যে আর্মির মধ্যে আপনার আস্তে 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 তারা একটা ভয়ঙ্কর রাগ, ক্রোধ, আপনি দেখবেন একটা অঘটন ঘটবে এবং এই অঘটনকে আপনি সামাল দিতে পারবেন না। অনেকেই প্রশ্নটা তুলছেন যে এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে এখানে কল করেছে, উনাদেরকে কি বিচার হতে পারবে না? এটা উনাদের বিচার হওয়ার ব্যাপারে কি মানা করা হচ্ছে? নো, কেউ বিচার হওয়ার ব্যাপারে মানা করেনি। একজন হচ্ছে মানে এর মধ্যে যে কজনকে আমি আর কি সাথে সাথে দেখার পরে আমার বুকটা ধক করে উঠেছে, বা যাদেরকে আসলে ব্যক্তিগতভাবে চিনি বলতে দীর্ঘ সময় তাদের কথা শুনেছি, দেখেছি, এরকম দুজন মানুষ সেখানে আছে। এর মধ্যে একজন হলো লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, তারপরে আছেন ব্রিগেডিয়ার মেজর জেনারেল হামিদুল হক। এই ছাড়াও আপনার সেখানে সাইফ ভাইকে দেখা যাচ্ছে, আকবর আরেকজন আকবর ভাই আছে, ওনাকে দেখা যাচ্ছে, কিন্তু দুজন আকবর ভাই আছে। আচ্ছা, এখন আমার হ্যাঁ, দুই আকবর ভাই পাশাপাশি আসলে। তো আমি আসলে আমার প্রশ্নটা হচ্ছে যেই জায়গাতে, সেটা হচ্ছে যে এই যে রাজু ভাস্কর্যের সামনে এই অফিসারদের আমি কতগুলো, এটাকে কি বলে, ফেস্টুন, প্ল্যাকার্ড বা হোয়াট এভার ইট ইজ, এই যে আমি এনে এখানে রাখলাম, আমি তাহলে একদিকে আমি বলছি যে আমি বিচার চাই, অন্যদিকে আমি প্রকাশ্যে এনে তাদেরকে বলেই দিচ্ছি তারা অপরাধী। আপনার এই লাস্টের ভিডিওটা যদি আমি মানে তর্জমা করি, বিশ্লেষণ করি, এক্সপ্লেন করি, তাহলে আমার কাছে ওই ভাইবটা এসে দাঁড়ায় যে এই মানুষগুলো অপরাধী, এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, এদেরকে মেরে ফেলো, এদেরকে শাস্তি দাও। তাহলে প্রাচী আপা, আপনার কাছেই আমি একটা প্রশ্ন করব আপনার মাধ্যমে, মানে আমি চিন্তার খোরাকটা জাগানোর চেষ্টা করছি। তাহলে আমি বিচারের কথা বলছি কেন? নাম্বার ওয়ান, আমি যদি একটা রাষ্ট্রে টপ লেভেলের আর্মি অফিসার, যাদেরকে এই বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকাতেই তো এই অফিসার গুলোকে ট্রেন করেছে, তারা দেশি বিদেশি নানান ধরনের পুরস্কারও ভূষিত হয়েছেন, নানান রকমের শৌর্য বীর্য তারা দেখিয়েছেন, তারা এই দেশকে সার্ভ করেছেন একটা দীর্ঘ সময় ধরে, এই দেশমাতৃকার জন্য তারা জীবনকে উৎসর্গ করার জন্য সেনাবাহিনীতে গেছেন। এই মানুষগুলোকে রাস্তাঘাটে এইভাবে অপমান করছে, আমাদের সেনাবাহিনী কোথায়? মানে সেনাবাহিনীর কমান্ড কোথায়? আমি একটা ন্যূনতম ন্যূনতম প্রশ্ন সেনাবাহিনীর কাছ থেকে খালি দেখতে চাই যে তোমরা যে এই অফিসারদের ছবি রাজু ভাস্কর্যের সামনে এনে এই অপমানের মধ্যে ফেললে, এই লোকগুলোর অপরাধ কবে, কোথায়, কখন প্রমাণিত হয়েছে? নাম্বার ওয়ান প্রশ্ন। আচ্ছা, দুই নম্বর প্রশ্ন, এক্স্যাক্টলি, আমরা আইনের, মানে আমি যদি বাংলাদেশের আইন বাদও দিলাম, সংবিধানও বাদ দিলাম, ইন্টারন্যাশনাল সিভিল অ্যান্ড পলিটিক্যাল কভেনেন্ট, পুরো নামটা আমি আসলে অনেক সময় ভুলে যাই, ইলাবরেশনটা, সংক্ষেপে নাম হচ্ছে আইসিসিপিআর। আইসিসিপিআর এর যেই ধারাগুলো, অনুচ্ছেদগুলো যেগুলো আছে, বলা হয়ে থাকে এগুলো হচ্ছে সারা পৃথিবীর জন্য মান্যকর স্ট্যান্ডার্ড অফ ট্রায়াল প্রসেস, যে কাকে কি অধিকার দিতে হবে, কি করতে হবে, না করতে হবে। এই আইসিসিপিআর এর অন্যতম একটা অনুচ্ছেদ হচ্ছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স। অর্থাৎ আজকে যদি আমাকে মার্ডার চার্জে নিয়ে আসা হয় কোর্টে, ট্রায়াল শেষ হওয়ার আগ পর্যন্ত আমি একজন নির্দোষ, আমি একজন নিষ্পাপ ব্যক্তি, মানে ওই পার্টিকুলার অফেন্সের জন্য। একদম সিম্পল, এটা হচ্ছে একটা বেসিক ব্যাপার। তাহলে এই প্রিজাম্পশন অফ ইনোসেন্স আমি রাখতে পারলাম কোথায়? ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ওইখানে পড়ালেখার একটা জায়গা, ছেলেরা ওইখানে পড়বে, মেয়েরা পড়বে, পড়ালেখা নিয়ে আলোচনা করবে, হ্যাঁ দেশের রাজনীতি নিয়েও তারা ভাববে, ভালো কথা। সেই ক্যাম্পাসে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি এনে জুতাপেটা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে।
বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে কোনো বিবৃতি নাই, কোনো প্রতিবাদ নাই, প্রভোস্টের কোনো ওই যে ডিন আছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটির যে জামাতি এই মুহূর্তে এটার নাম কি, এটাকে কি বলে, প্রধানের নাম কি, চ্যান্সেলর, হ্যাঁ, এই যে যে হিজবুত, মূলত আসলে হিজবুত এবং জামাতি মিক্স যে লোকটা আছে, সে এটাকে অ্যালাউ করছে কেন? ওখানকার প্রভোস্ট, প্রক্টর, টিচার, তারপরে আসমান কাপে জমিন কাপে সেই সব টিচাররা আজকে তাদের মানবতা কি বলছে না, যাচ্ছা এই অফিসাররা কবে কোথায় অপরাধী প্রমাণিত হয়েছে যে তোমরা ক্যাম্পাসে এনে ওদেরকে অপমান করছো? আমি একটু যুক্ত করি। দেখেন, যে মুহূর্তে আমরা জানলাম যে তার এরকম সার্ভিং অফিসারদেরকে হেফাজতে নেওয়া হবে, সেই মানে ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যে রাজু ভাস্কর্য এরকম একটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে। একদম একদম। আপনি জানেন যে নীলক্ষেতে বা যেখানে তারা এটা তৈরি করুক না কেন, এই জিনিসগুলো করে সম্ভবত বাংলাদেশে মূলত দুটো জায়গাতে করে, একটা হচ্ছে নীলক্ষেতে করে, একটা হচ্ছে ফকিরাপুলে করে, মানে মূলত এই প্ল্যাকার্ড ফেস্টুন গুলো এখানে তৈরি হয়। এগুলো তৈরি হলো কিভাবে, কেন করলো, কারা করলো, কিভাবে করলো? দেখেন, আমার একটা বই আমি সেদিন ধরেছি, বইটার নাম আমি অনেক জায়গাতে অনেকবার শুনেছি, বইটা আতখাচা পড়েছি গত কয়েকদিন ধরে, বইটা আমি শুরু করেছি। বইটার নাম হচ্ছে জাকার্তা মেথড, পার্জিং অপারেশন বলে এগুলাকে। এগুলো হচ্ছে এমন যে কোনো একটা দেশে আপনার যখন ওই রাষ্ট্র ব্যবস্থাকে বা কাঠামোকে আপনি ভেঙে দেবেন, তখন ওই রাষ্ট্র ব্যবস্থার কিছু শক্ত গাঁথনিগুলোকে আপনাকে টার্গেট করতে হবে। ওই টার্গেট গুলোর মানে খাঁটি বাংলা ভাষাতে আমরা বলি হচ্ছে মাজা ভেঙে দেওয়া। দেখেন, এই যে সেনাবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা, দেখেন ডিজিএফআই এর চিফ বা সাবেক ডিজিএফআই এর চিফ, ওনারা একজন ধরেন বর্তমান ডিজিএফআই চিফ, কারণ এই মুহূর্তে যে জাহাঙ্গীর বসে আছে সেনানিবাসে, ওকে আমি ডিজিএফআই চিফ মনে করি না। আমি এখনো ডিজিএফআই চিফ মনে করি হামিদুল হককে, কারণ 5ই আগস্টের পরে যা যা সিদ্ধান্ত হয়েছে সবই আপনার অবৈধ, ফলে আমি 5ই আগস্টের সিদ্ধান্ত অনুযায়ী এখনো আছি। এখন আমার কথা হচ্ছে যে বর্তমান চিফ, সাবেক চিফ, তাদের প্রত্যেকের ছবি এনে সেখানে আপনার অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। এইটা কিন্তু যদি আপনি ভেবে থাকেন যে এদের প্রতি রাগ প্রকাশ করা হচ্ছে, না, এইটা হচ্ছে এই দেশের জামাত শিবির এইটা দেখিয়ে দিচ্ছে, দেখ আমরা কি করতে পারি। তোদের সেনাবাহিনীর অফিসাররা পাকিস্তানের এগেইনস্টে যুদ্ধ করেছিল না, দেখ তোদের পুলিশের মাজা ভেঙে দিয়েছি, তোদের সেনাবাহিনীর মাজা ভেঙে দিব। এরপরে আর 2009 সালে তো এরা আপনার বিডিআর এর মাজা ভেঙে দেওয়ার চেষ্টাই করেছিল। এই জামাত শিবির, হিজবুত তাহরির মিলে তখন যে অপারেশনটা করেছিল, যেটার পুরো দায় আওয়ামী লীগের উপরে চাপিয়েছে বা চাপানোর চেষ্টা করা হয়েছে গত প্রায় কয়েক দশক তো হয়ে গেল। তো আপনি খালি একটা কথা চিন্তা করেন যে সেনাবাহিনী, আমার অন্য আমি আলাপে যাবই না, পলিটিক্যাল আলাপ বাদ, আমি কোনো ধরনের পলিটিক্যাল গেসিং, পলিটিক্যাল কাউকে আমি অপবাদ অপদস্থ কিচ্ছুতে আমি যাব না। আমার সিম্পল প্রশ্ন, সেনাবাহিনীর কাছেই সিম্পল প্রশ্ন, ওয়াকারুজ্জামান সাহেবের কাছে, যে আপনি সেনা প্রধান কিংবা এখন জাহাঙ্গীর সাহেব যিনি তথাকথিত ডিজিএফআই প্রধান, আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি এই যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই যে সেনা অফিসারদেরকে অপমান করা হচ্ছে, বিচারের আগে আপনাদের কি কোনো ধরনের কিছু বলার রয়েছে? আপনারা কি সংবাদ সম্মেলন করবেন, কিছু বলবেন, বিবৃতি দেবেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই সেনাবাহিনীর অফিসারদের বিচার সিভিল কোর্টে কিভাবে হতে পারে? যদি কোনো ধরনের অপরাধের সন্ধান থাকে, অপরাধের অভিযোগ থাকে, বিচার হতেই হবে। কিন্তু আমার অনেকগুলো প্রশ্ন এখানে আছে। প্রশ্ন হলো, আপনি 5ই আগস্টের পর ইমিউনিটি দিলেন, 5 থেকে 8 তারিখ পর্যন্ত যা যা অপরাধ হয়েছে, জুলাই 15 থেকে 8ই আগস্ট,
8ই অগস্ট, 5 থেকে 8ই অগস্ট 2024 এই জুলাই যে 15 থেকে 8ই অগস্ট। সরি জুলাই 15 থেকে না আপনার ইমিউনিটি কোথায় দিয়েছে? জুলাই 15 থেকে জুলাইয়ের 15 থেকে 8ই অগস্ট। এটা হচ্ছে চিন্তা করে দেখেন যে এই ইমিউনিটি নিয়ে আমি একদিকে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য সেনাবাহিনীর 22 জন অফিসারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি, গ্রেফতারি পরোয়ানা দিয়েছি, অন্যদিকে এই টোকাই জঙ্গি মৌলবাদীদেরকে বলছি তাদের অপরাধের কোনো বিচার হতে পারবে না, এবং সেনাবাহিনী এটা নিয়ে কোনো প্রশ্ন করছে না। আমি সেনাবাহিনীর যেসব জুনিয়র অফিসাররা, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ক্যাপ্টেন বা আমি বলবো সেকেন্ড লেফটেন্যান্ট, মেজর, এরা আমার বয়স অনেক ছোট হবে, লেফটেন্যান্ট কর্নেল যারা আছে, আমি ওদেরকে একটা কথা বলি যে ভাইয়েরা, প্রিয় জওয়ান, আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে যে সিম্পল একটা প্রশ্ন আমি করব, যদি কেউ দেখেন যে আপনাদের কি বুকে একটু রক্তক্ষরণ হয় না ভাইয়েরা? আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে এইভাবে অপমান করছে, সেখানে আমি দেখেছি লেফটেন্যান্ট কর্নেল মোমেন, টিআইএফ এর সাবেক র্যাবের তিনি ছিলেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মোমেন সাহেবকে যদ্দূর চিনি, আমি যদ্দূর চিনি, বা আপনার ব্রিগেডিয়ার তোফায়েল, এই মানুষগুলো জাস্ট এই রাষ্ট্রের জন্য কাজ করেছে। দিনের পর দিন এই মোমেন সাহেব দিনের পর দিন এই কোথায় মাদক আছে, কোথায় সন্ত্রাসী আছে, এই লোকটা একটা সুপার অনেস্ট একটা লোক। আই ক্যান ভাউচ হিম। নিজুম ভাই, আমি একটা এর সাথে একটা যুক্ত করতে চাই, যারা জঙ্গি সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করেছে, যারা তাদেরকে তো খারাপ লাগবেই, কিন্তু আরেকটা জিনিস আমি জানতে চাই, যেটা হচ্ছে যে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা পায় নাই সেনাবাহিনী, ধরে নিচ্ছি পায়নি, কিন্তু 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হলো। এটা কি ট্রাইব্যুনালের মামলা হয় সেনাবাহিনীর বিরুদ্ধে, নাকি সেনাবাহিনী নিজস্ব? তো আমরা শুনে এসেছি সেনাবাহিনী নিজস্ব আইন, আমার ভুল হতে পারে, তাহলে বিষয়টা কি? সেনাবাহিনী কি? আমি ওই আইনি প্রক্রিয়াটাতে যাব, আমি আইনি প্রক্রিয়াটাই আমার মাথাতে ছিল যে আমি সেকেন্ড পোর্শনে আমি ওই আইনি প্রক্রিয়াটা আলোচনা করব। আমার আলাপটা হচ্ছে এমন যে যারা আজকে জওয়ানরা আছে, এই ক্যাপ্টেন, এই যে সেনাবাহিনীর যে ড্রেসটা আছে, এই ড্রেসটাকে যে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। দেখেন 1975 সালের 15ই আগস্ট আপনার এই সেনাবাহিনী বাংলাদেশটাকে, মূলত বাংলাদেশের পরাজয়ের দিন ছিল 15ই আগস্ট। এরপরে আপনি খালেদ মোশাররফ, এটিএম হায়দার এবং কর্নেল হুদা, নাজমুল হুদা, এই তিনজন অফিসারকে মেরে ফেললো। তারপরে 1981 সালে জিয়াউর রহমানকে মেরে ফেললো। জিয়াউর রহমানের রেশ ধরে আপনার মেরে ফেলা হলো জেনারেল মঞ্জুরকে। আমি আপনার সমস্ত ডিসপিউট, রাগ, ক্ষোভ, এগুলোকে আমি ধরেন দূরে সরিয়ে রেখে আমি ওই কালো অধ্যায়টা যেটা ছিল, মরেছে, কি একটা ভয়ঙ্কর সময় পার করেছে, এই সময়টাতে সেনাবাহিনীর প্রতি এক ধরনের মানুষের বিরূপ আচরণ ছিল। এবং এরশাদ যখন ক্ষমতা দখল করলো 90 পর্যন্ত, এই সেনাবাহিনী কিন্তু এত কিছুর পরেও সে স্বমহিমায় উজ্জ্বল। আজকে যখন একটা ক্যাপ্টেন একেবারে নতুন ঢুকেছে, সেকেন্ড লেফটেন্যান্ট, তারা যখন আজকে দেখছে যে তাদের এত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই অপমান করছে, আপনি ভাবেন তো তাদের ভেতরে রক্ত টকবক করছে কিনা। আমি জানি সেনাবাহিনীর মধ্যে আগুন হয়ে আছে, আগুন হয়ে আছে জুনিয়ররা, যে সেনাবাহিনীরা বলছে যে যেই তোমাদের জন্য আমরা লড়াই করেছি এই দেশটাকে, নানান ভাবে আমরা তোমাদেরকে নানান রকম ভাবে এই দেশটাকে আমরা মাদক বলেন, সন্ত্রাসী বলেন, কত জায়গা থেকে রক্ষা করে বুক পেতে দিয়েছে তারা, আজ তাদেরকে এইভাবে অপমান করছে। আচ্ছা, এই তো গেল অপমানের অংশ, যে বিচারের আগেই আপনাকে দোষী সাব্যস্ত করণ। দ্বিতীয় ব্যাপার চলে আসছে হচ্ছে আপনার এই সেনাবাহিনীর বিরুদ্ধে চার্জ গঠন যে প্রক্রিয়া। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে অধ্যাদেশগুলো জারি করা হচ্ছে বর্তমানে 5ই আগস্টের পরে, এগুলোর কোনো বৈধতা নেই। এগুলো মাত্র বৈধতা পেতে পারে সংসদে
এগুলোর বৈধতা পেতে পারে সংসদ অধিবেশনে এবং সেটা করতে পারে পার্লামেন্ট। ল মেকার্সরা আপনার এই যে চেঞ্জ গুলো আনছে এগুলো করতে পারে। আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে তাজুল ইসলাম, এই লোকটি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আইন পাশ করেছে। 1998 সালে তার বিরুদ্ধে একটা মার্ডার কেস আছে। আমি জানি না গত 16 বছর এই মার্ডার কেসটাকে নিয়ে কেন আলোচনা হয়নি, তার বিরুদ্ধে কেন কোনো চার্জ আনা হয়নি। এই তাজুল সেদিন কালকে টিভিতে বলছে যে আমরা এই চার্জ গঠনের জন্য আমরা আলোচনা করেছি, 1971-এর পরে যে অরাজকতা চলেছে সেটিও আমরা এনেছি। চিন্তা করে দেখেন, পাকিস্তানিরা যা করতে পারেনি, যেই তাদের মনের সমস্ত খায়েশ ছিল আপা, সমস্ত কিছু তাদের রেখে যাওয়া এই বীর্য, এই সন্তান, এই জামাতে ইসলামী জাস্ট আমাদের রাজনৈতিক, আমাদের যে বৃহত্তর দলগুলোর যে অনৈক্য, এই যে অনৈক্য আমি বলবো না, আজকে যদি বিএনপি গ্রেনেড হামলা না করত, বিএনপি যদি আজকে তত্ত্বাবধায়ক সরকার কাছে নষ্ট না করত, বিএনপি যদি জামাতকে বছরের পর বছর এইভাবে আপনার লাই না দিত, আজকে এই ছাত্র জনতার কথা বলে আজকে তাজুল ইসলামরা, জামাতে ইসলামরা সিম্পলি 71-এর প্রতিশোধ নিচ্ছে। আমার এই কথা শুনলে অনেকে লাফিয়ে উঠবে পাচি আপা, এই যে উনি আবার 71-এর চেতনা, 71-এর কথা বলে। এটা একদম অবশ্যই 71-এর প্রতিশোধ, ও প্রতিশোধটাই নিচ্ছে। ও তা না হলে এখনকার সময় তার সমস্ত ঘুরে ফিরে 72 থেকে 75 ওরা রায়ের মাধ্যমে একটা ন্যারেটিভ সেট করতে চায় যে রায়টা তো আজীবন থেকে যাবে। ওরা তো মনে করেছে রায় থাকবে, এটার বাতিল হবে না। কিন্তু তাজুলের কোনো ধারণাই নাই যে একটা লাথি মেরে এই কোর্ট, এই আইন কিভাবে এই সংবিধান প্রোটেক্ট করবে। কারণ যা কিছু হয়েছে, যত রায় হবে, যত কিচ্ছু হবে, সমস্ত কিছু আপনার এগুলা ভয়েড। এবং আমি আপনাকে একটা কথা বলছি, এই সেনাবাহিনীতে আজকে আগুন লাগিয়ে দিয়েছে তো, ওই যে একটা কবিতার মতো যে পাচি আপা আপনাকে ধরতে এসেছে, নিজুম মজুমদার তখন মিটিমিটি হেসেছে, আমাকে তো কিছু হয় না, এটা পাচি আপারে করছে তাতে কি। হ্যাঁ, তারপরে অমুককে ধরেছে, ওই অরুণাদিকে আজকে ওই বলছে যে ওই আলো আসবে গ্রুপের জন্য তাকে দিনের পর দিন হেনস্থা করেছে। অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসরা সবাই চুপ ছিল। আমার কি উনি তো একটা গ্রুপ করেছে, বা সোহানা সাহেব, আমি ওই জায়গা থেকে আপনাকে বলার চেষ্টা করছি। আজকে যখন দেখা গেল যে এখন যারা যেই সময় লাল পতাকা করেছে তাদেরকে যখন এসে ধরছে, তখন তারা বলছে যে হ্যাঁ আমরা জুলাই যোদ্ধা, আমরা ওই যে আপনাকে যখন ধরতে এসেছিল প্রাচী আপা, আমি কিছু বলি নাই, ভেবেছি এটা আপনাকেই বলছে। তো আজকে ওরা সাপের মতো এসেছে 22 জনের পেছনে। ওয়াকারুজ্জামান হচ্ছে প্রাইম টার্গেট এদের, বিলিভ মি অর নট। প্রথম সুযোগে ওয়াকারুজ্জামানকে এরা ঝুলিয়ে দিবে যদি এরা সুযোগ পায়। এখন ওয়াকারুজ্জামান এটা কি বুঝতে পারে আমি জানি না, বুঝতে পারে কিনা। আমি ওয়াকারুজ্জামানের কথা বাদই দিলাম সেই ভদ্রলোকের কথা। এই যে আরো জেনারেলরা আছে পাচি আপা, এই যে বিভিন্ন ব্রিগেড আছে, যশোর, কুমিল্লা, সিলেট, চিটাগং, রাজশাহী, এই ক্যান্টনমেন্ট গুলো বসে বসে কি করছে তারা একটাবারও প্রশ্ন তুলছে না এরা কারা, এই তাজুল কে। এই সেনাবাহিনীর অফিসারদেরকে এরা হত্যা করেছে, প্রায় 73 জন না 59 জন অফিসারকে হত্যা করেছে 2009 সালে। এখন এরা এই সূর্য সন্তান এই 22 জনকে টার্গেট করেছে। তারা একজন আকবর হোসেন সম্পর্কে জানে, তারা একজন লেফটেন্যান্ট কর্নেল মমিন, একজন খায়রুল, একজন হামিদ, এদের সম্পর্কে জানে তারা। তারপরে এখানে সাইফ সাহেব আছে। মানে সোজা কথা হচ্ছে যে যাদেরকে এনেছে এরা দীর্ঘদিন বাংলাদেশ আর্মিকে সার্ভ করেছে, দেশকে সার্ভ করেছে তারা। সেনাবাহিনী একটা ইনস্টিটিউট, এটা তো আমাদের ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আপনি একটা কথা চিন্তা করেন, আমি কিন্তু দেখেন সেনাবাহিনীর ভেতরে বিচার হয় না। ফিল্ড মার্শাল আপনার এই যে আপনার সরি ওদের ভেতরে যে আপনার যেটাকে বলে হচ্ছে কোর্ট মার্শাল যেটা হয়, সেখানে অহরহ বিচার হচ্ছে। বিচারের বাইরে কেউ না। আপনি জানেন যে সেনাবাহিনীর আমার আর আপনার বরঞ্চ বিচার করতে সমস্যা। আপনি জানেন যে সেনাবাহিনীর একজন অফিসার তার
শ্বশুর শাশুড়ি এসে যদি বিচার দেয় তাহলেও তার বিচার শুরু হয়ে যায়। আপনি জানেন তার চাকরি চলে যায়, এবং উনারা এত স্ট্রিক্ট, সাথে সাথে চাকরি নট, এটা এটা ধরেন অন্য চাকরির মতো না যে তার তদন্ত হবে হবে, চাকরি চলে যায়, পিএনজি করে, কত কিছু। এরকম একটা আবহে থেকে, এরকম একটা জায়গাতে থেকে এই মানুষগুলোকে সিভিল কোর্টে নিয়ে এসে উদ্দেশ্য কি জানেন? সেখানে তাদের উপরে মব হামলা করবে, এইটা দেখিয়ে দেবে যে জামাতের ক্ষমতা দেখিয়ে দেবে। আমি আপনাকে বললাম যে বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, এমন একটা কুয়ের জায়গাতে দাঁড়িয়ে আছে আপা, যে যে কোনো সময় একটা একটা বিস্ফোরণ ঘটবে। আমি একটু ছোট্ট একটা কথা মনে আসছে, আমি কতটা সঠিক আমি জানি না। আমরা কদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা ইন্টারভিউ শুনলাম, এবং সেখানে তিনি তার উপরে যে নির্যাতন হয়েছে সেই বিষয়টা যখন তিনি বলছিলেন, তখন এক ধরনের উষ্মা দেখছিলাম তার কণ্ঠে, তার চেহারায়। তো এই ইন্টারভিউর পরবর্তীতেই আবার আমরা দেখলাম যে সেনাবাহিনী তো এক ধরনের নিপীড়ন বা অমর্যাদাকর পরিস্থিতি তৈরি হওয়া, এই বিষয়গুলো আসলে জামাত তো ক্ষমতা দেখাচ্ছেই, কিন্তু আমি বলছি যে এখানে অন্য কারো ইন্ধন এবং আরো অনেক কিছু আছে কিনা, যেখানে পুরো সেনাবাহিনীর ইমেজটাকে ধ্বংস করা এবং তার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো যে তোমরা প্রতিবাদ প্রতিরোধ করবে, দেখো সেনাবাহিনীর কি অবস্থা। মানে এখানে আমি তো আপনাকে শুরুতে যে কথাটা বলেছি, আপনি যদি আপনার এই যে এটাকে এই যে মাত্র যেটা বললাম পার্জিং অপারেশন যেটাকে বললাম, জাকার্তা মেথড যেটা বললাম, জাকার্তা মেথডের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন যে আপনি অন্যকে মেরে, হ্যাঁ, বড় বড় মানে গুরুত্বপূর্ণ মানুষকে মেরে নৃশংসভাবে তাদেরকে অপমান করে, অপদস্থ করে, খুন করে আপনি আপনার স্বৈরতান্ত্রিক মেসেজ দেওয়া, এটাকে বলে কালচার অফ ফিয়ার, আপনার ভয় তৈরি করা। কেমন? আইনি বিষয়গুলো নিয়ে অনেকে আমাকে বলে যে আইনি বিষয় বলো, আমি আইনি বিষয় না, আমি এই কারণে বলতে চাই না, কারণ আমি তো মনেই করি না যে এই সরকার বৈধ। এই ইউনূসের আমল, আমি যেখানে বারবার বলছি যে এটি 106 আন্ডারে গঠিত হয়নি, এটি সংবিধানের কনস্টিটিউশনের 7 খ 2 খ কে কমপ্লিটলি ভায়োলেট করেছে, পেনাল কোডের 122, 123, 124 আন্ডারে তারা অপরাধী হতে পারে। যখন আমি এই কথা বলছি, তখন যখন আমি এই ট্রাইব্যুনালের আইন নিয়ে গবেষণা করব, আইনের ধারাগুলোকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব এই আইনে করতে পারে না, ওই আইনে করতে পারে না। তার মানে হচ্ছে ওরা লিগালিটি রাখে কিন্তু ওরা ভুল আইন প্রয়োগ করছে, তাই তো? আমার হিসাবে ভয়েড অ্যাব ইনিশিও শুরুতেই বাতিল। সেই কারণে আমি ইচ্ছা করলে আমার নিজেরই একটা পজিশন পেপার তৈরি করা আছে, আমি প্রায় 3-4 দিন ধরে এই ঘটনা শোনার পরে এগুলো নিয়ে কাজ করেছি, আছে, আমি এগুলো আপনাকে বলতে পারি, কিন্তু আপনাকে বেসিক জায়গাটা ধরতে হবে। বেসিক জায়গাটা হচ্ছে কয়েকটা জায়গা খেয়াল করে দেখেন, আপনাকে খেয়াল করতে হবে পেছনে ঘটে যাওয়া জিনিসগুলো। এই যে অফিসারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, আপনি এটার দিকে তাকাবেন না আপা, আপনি তাকানো শুরু করবেন হচ্ছে সংবাদ সম্মেলন থেকে। আইএসপিআর এর যে ভদ্রলোক, যে মেজর জেনারেল সাহেব, যে হাকিম সাহেব ওইখানে আপনার এই করলেন, সংবাদ সম্মেলন করলেন, আই এম সরি টু সে, এই ভদ্রলোককে দেখে আমার মনে হয়েছে যে এই যে এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা নামে যে অবৈধ কিটটা বসে আছে জাহাঙ্গীর, আমার মাঝে মধ্যে সেনাবাহিনীর কিছু অফিসারদেরকে দেখে আমার অবাক লাগে, এরা কারা? এরা কিভাবে এই 4 দিনের আইসিএসবি করে পরীক্ষা টরীক্ষা দিয়ে এরা টিকলো কিভাবে? আর্মিতে টিকার পরও এতদিন ধরে সাস্টেন করলো কিভাবে এই লোকগুলা? কারণ কেন বলছে এই কথা জানেন? তিনি বলছেন যে আপনার ওদের একটা সাব জেল বানানো হবে, এখানে রাখা হবে। আরে আপনি তো প্রথমেই বলবেন যে এই আদালতের কোনো এখতিয়ারই নাই এই অধ্যাদেশ করে তাদেরকে এইভাবে আপনার করা, এই গ্রেফতারি পরোয়ানা জারি করা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই সেনাবাহিনীর অফিসাররা দেশের কারণে, দেশের প্রয়োজনে রাস্তায় নেমেছে। যদি আপনার এই সেনাবাহিনীর অফিসারদেরকে আপনার দোষী করতে হয়,
তাহলে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হচ্ছে না কেন? বলেন, আপনি আমাকে বলেন। ওয়াকারুজ্জামানের মানে আমি যুক্তির খাতিরে যদি ধরি, বাট এটার মানে এই না যে আমি চাই যে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা গ্রেফতারি পরোয়ানা হোক। তার মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে, খেলাটা বুঝতে হবে যে ওয়াকারুজ্জামানকে একটা নিশ্চয়তা দিচ্ছে, দেখেন ওয়াকার ভাই, আপনাকে নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, আপনি ভালো লোক। মানে ওই যে আমি আপনাকে যে গল্পটা বললাম যে প্রাচিয়াপা আপনাকে ধরতে এসেছে, আমি মুচকি মুচকি হাসছি, তার মানে বড় বড় জেনারেলদেরকে এটা বলছে যে আপনাদেরকে নিয়ে তো ভাই এত প্রবলেম নেই, এই কজনকে ধরেছি। এখন দেখা যাচ্ছে ধরেন সেনাবাহিনীর অমুক মনে করছে, আচ্ছা মেজর জেনারেল হামিদকে ধরেছে, মেজর লেফটেন্যান্ট জেনারেল আকবরকে ধরেছে, থাক থাক, আমার তাতে কি আসে যায়। জেনারেল আকবরে তো অবসর নিয়ে নিয়েছে, মেজর হামিদ তো এখন আর আর্মিতে নাই, বা মোমেনকে ধরেছে, বা খায়রুলকে ধরেছে, বা খায়রুলের বিরুদ্ধে এসেছে, এগুলা বলেছে, আমাদের তাতে কি আসে যায়। এই যে এলিয়েনেশন, এই যে বিচ্ছিন্নতাবাদ। অথচ আমি সবসময় মনে করতাম যে সেনাবাহিনী হচ্ছে একটা ব্রাদারলি একটা অর্গানাইজেশন, একটা ইনস্টিটিউশন, যেখানে একটা অফিসারের গায়ে গুলি আসা মানে প্রত্যেকটা অফিসার এইটা ধারণ করে গুলিটা আমার কাছে লেগেছে, আমার কাঁধে লেগেছে। আজকে আমি এক পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম অনেক আগের থেকেই যে আচ্ছা, আপনাদের প্রায় 3,500 লোককে মেরে ফেললো, আপনাদের যারা এখন পুলিশের অফিসাররা সার্ভ করছে এরা কোনো প্রতিবাদ করছে না কেন? তখন উনি আমাকে উত্তর দিলেন যে পুলিশের মধ্যে একটা প্রবল পোলারাইজেশন আছে, বিভক্ত, এবং আছে হচ্ছে বিচ্ছিন্নতাবাদ, এলিয়েনেশন আছে। ধরা যাক যেই লোকটা মনে মনে ধারণ করে যে সে হচ্ছে জামাতি, তার চিন্তা হচ্ছে তার জামাতি পলিটিক্যাল মনোভাব সম্পন্ন পুলিশ অফিসাররা কেমনে রক্ষা করা যায়। ওই ব্রাদারহুডটা আসে পলিটিক্যাল আইডিওলজি থেকে। কি ভয়ঙ্কর, চিন্তা করে দেখেন একটা বাহিনী। সেনাবাহিনীর মধ্যে এই ভাবনাটা কখনো আসবে আমি না এগুলা কল্পনাও করিনি। আজকে সেনাবাহিনীর এই উর্দিকে প্রকাশ্য মানুষের সামনে যে অপমান করছে, আবার এটা কি হাই টাইম না যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে মুভমেন্ট হওয়া, বলা যে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার খাও, আমার পরো, তুমি আমার কারণে আজকে এই ক্ষমতাতে দাঁড়ায় আসো, তুমি আমার অফিসারদেরকে তুমি এই ধরনের অপবাদ দিচ্ছ, এবং তুমি আমার অফিসারদের ছবি নিয়ে তুমি অপমান করছো। সামান্য প্রতিবাদও আমি দেখলাম না। আমরা জানি না আসলে প্রতিবাদ কেন করছে না, হয়তো প্রতিবাদ করবে, কিন্তু জনগণ এটাকে ভালোভাবে দেখছে না। আমরা অন্য একটা প্রসঙ্গে যাই। দেশে এত কিছু ঘটছে, তবে একটা কথা আপনাকে এই ফাঁকে আমার একটু বলে দেওয়া ভালো যে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে, আমি বলতে পারি অ্যাটলিস্ট আমার সাথে যাদের কথা হয়েছে, আমরা অত্যন্ত ব্যথিত সেনাবাহিনীর এই অফিসারদের এই অপমান দেখে। হ্যাঁ, সেনাবাহিনীর কোনো অফিসারকে আমার অপছন্দ হতে পারে, আমি অনেক সমালোচনাও করেছি, আপা করব ভবিষ্যতে, কিন্তু যখন আমি দেখছি যে আমার দেশের একজন সৈনিককে এইভাবে অপমান করছে, আমার তখন কিন্তু বুকে এসে লাগে, আমার বুকে এসে লাগে এবং প্রবল ভাবে লাগে। এবং আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা নেতা কর্মীরা আছে, যাদের সাথেই কথা বলেছি, তারা যথেষ্ট সহমর্মী। একটা গুজব রটনা করা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মীদের ক্ষমতায় এলে আর্মির এই করবে সেই করবে, কখনোই না। বাংলাদেশ আর্মির প্রতি এই সশ্রদ্ধ শ্রদ্ধা রয়েছে। দেশমাতৃকার জন্য যারা জীবন দিয়েছে, যারা এই দেশকে সার্ভ করেছে, তাদের ভুল ত্রুটি সেগুলো রেকটিফাই করবার আপনার অনেক রকমের ওয়ে আছে, আদালত আছে, কথা আছে, রিকনসিলিয়েশন কমিশন, এভরিথিং। কিন্তু আমি বা আমরা এটা মেনে নিতে পারি না, আওয়ামী লীগের নেতা কর্মীরা এটা কোনোভাবে মেনে নিতে পারে না যে আমাদের আর্মি অফিসারদের ছবি এই রাজুর মধ্য নিয়ে এইভাবে অপমান করা, বিচারের আগেই তাকে দোষী সাব্যস্ত করা, এগুলো খুবই পেইনফুল। সরি, সেনাবাহিনীর না, একদম ঠিক আছে, সেনাবাহিনীর মর্যাদা হানি হওয়া মানে বাংলাদেশেরই মর্যাদা